কৃপানকে গিফটগুলো খুঁজতে দেখে মেহেক ঘাবড়ে গিয়ে সোজা এসে গীতাকে ফোন করে বলে যে কৃপান তো গিফটগুলো খুঁজছে, মোবাইলটা তো পেয়ে যাবে। গীতা বলে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, কারণ কৃপান, ভজন, কিরণকান্তি এরা তিনজনেই মাথা মোটা গাধা, তুমি শুধু মজা দেখতে থাকো কি হয়। অন্যদিকে গিফটগুলো খুঁজে কৃপান কিছুই পায় না। তখনই গিনি ফোন করে কৃপানের কাছে জানতে চায় কৃপান মোবাইলটা পেয়েছে কিনা। কৃপান গিনির উপর রেগে যায় আর বলে যে গিফটের মধ্যে কোনো মোবাইল নেই, অযথা আমার মনে সন্দেহ সৃষ্টি করে আমার আর মেহেকের ভালোবাসা নষ্ট করবেন না। গিনি ভাবতে থাকে যে মোবাইলটা গেল কোথায়। পেছন থেকে গীতা বলতে থাকে যে দিদি তুই যদি ডালে ডালে চলিস তাহলে আমি চলি পাতায় পাতায়। তারপর গীতা মেহেককে বলে যে মিষ্টির হাঁড়িগুলোর মধ্যে একটা শুকনো মিষ্টির হাঁড়িতে মোবাইলটা ভরা আছে, ওটা নিয়ে গিয়ে সিম কার্ডটা ভরে দাও, তারপর জমবে খেলা। মেহেক সবার মাঝে এসে আবার নাটক শুরু করে দেয় আর বলে যে ভাত কাপড়ের জন্য আমার ডিজাইনার শাড়ি চাই, ওসব তাঁতের ফাঁতের কমা শাড়ি আমি পরতে পারবো না। কৃপানের মা মেহেককে কিছু বললে মেহেক বলে কৃপু তোমার মা আবার আমাকে কিছু বলছে, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। নাটক করতে করতে মেহেক একটা মিষ্টির হাঁড়ি তুলে নিলে কিরণকান্তি বলে এই হাঁড়িটা নিয়ে কোথায় যাবে। মেহেক বলে একটা সরিয়ে রাখছি, আমি জানি এখানে রাখলে তোমরা সব গিলে নিবে তাই। মেহেক রুমে গিয়ে হাঁড়িটা চেক করবে, ওই মুহূর্তে ভজনের সন্দেহ হলে সে এসে দরজায় নক দেয়। মেহেক বলে অসভ্য মানুষ বাড়ির বউকে চেঞ্জ করতে দেয় না। তারপর ভজনকে জব্দ করার জন্য মেহেক কৃপানকে চিৎকার করে ডাকে। তারপর মেহেক বলে কৃপু রুমের মধ্যে ঢোকার হলে তুমি ঢুকবে, ও কেন ঢুকবে, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। কৃপান মেহেকের কথা মতো ভজনকে ওখান থেকে তাড়িয়ে দেয়। মেহেক মিষ্টির হাঁড়ি থেকে মোবাইলটা বার করে সেটার মধ্যে সিম কার্ডটা ভরে দেয়। তারপর মেহেক গীতাকে ফোন করে বলে যে কাজ হয়ে গেছে, আগে পদ্ম আর আমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর ফোনটাকে চেক করে দেখা যাবে। তারপর ব্যানার্জি পরিবার থেকে মেহেককে ভাত কাপড়ের জন্য যে শাড়িটা দেওয়া হয়েছিল মেহেক সেটা পদ্মকে পরতে বলে। অন্যদিকে ব্রজবালার মেহেকের জন্য টেনশন হলে গীতা বলে মেহেক একটা স্ট্রং মেয়ে, ওর কিচ্ছু হবে না। আর মেহেক ওই বাড়িতে প্রমাণ খুঁজে পেয়ে গেছে। আমি যদি কিরণকান্তি আর ধীমান সেনের ডকুমেন্টের মধ্যে মেল খুঁজে পাই তাহলে আপনার ছেলের কিচ্ছু হবে না। তখনই অগ্নিজিৎ এসে গীতার উপর গর্ব করে বলে যে মা এই মেয়েটা সব কিছু করতে পারে, আমি বলছি তুমি ভেবো না, আমার গীতার উপর পুরো বিশ্বাস আছে। আমি স্বীকার করছি গীতা হচ্ছে এই শহরের সব থেকে বড় লয়ার। অন্যদিকে ভাত কাপড়ে মেহেক শুরু করেছে তার নাটক। মেহেক কৃপানকে বলতে থাকে যে আমার প্রেশার কিন্তু ভীষণ লো হয়ে গেছে, আমি কিন্তু যে কোনো টাইমে মাথা ঘুরে পড়ে যেতে পারি, আমার ভীষণ তেষ্টা পেয়েছে, আমি চলতে পারছি না, আবার মাথাটা বনবন করে ঘুরছে। কৃপান তার মাকে জলদি করে ডাকলে কৃপানের মা ভাত নিয়ে এসে দেখে যে মেহেক একটা অন্য শাড়ি পরেছে। সে বলে যে এই শাড়িটা তো আমি দিইনি। মেহেক মনে মনে বলতে থাকে যে এটা অঙ্কিতের বাড়ি থেকে আসা শাড়ি। মেহেক বলে কৃপু আমি কি নিজের চয়েসে একটা শাড়িও পরতে পারবো না এই বাড়িতে। তারপর তার মা কৃপানকে ভাতের থালিটা দিয়ে মেহেককে দেওয়ার জন্য বললে মেহেক নিজে হয়ে আরো বেশি করে নাটক শুরু করে, ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মেহেকের কি হয়েছে দেখার জন্য কৃপান হট করে পদ্মের হাতে থালাটা ধরিয়ে মেহেককে চেক করতে যায়। ঠিক যেটা মেহেক চাইছিল সেটাই হলো। কৃপানের হাত দিয়ে ভাত কাপড়ের থালা গ্রহণ করলো পদ্ম। মেহেক মনে মনে বলতে থাকে এভাবে একে একে সব রীতি পদ্মকে দিয়ে পালন করাবো। মেহেকের নাটক চলতেই থাকে, যেখানে কৃপান মেহেকের জন্য প্রচন্ড কেয়ার আর যত্ন দেখায়। ইলিন তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে বলে দাঁড় করায়। তারপর মেহেক কৃপানকে বলে অন্তত আমাকে কাপড়টা তো দাও। কৃপান শাড়িটা মেহেককে দিলে মেহেক বলে এত বাজে কাপড় আমি পরবো না, কৃপু তুমি এটাকে ছুঁড়ে ফেলে দাও। কৃপান শাড়িটাকে ছুঁড়ে ফেললে সেটা সোজা যায় পদ্মের উপর। ডক্টরের কাছে যাবে বলে বাড়ির বাইরে বারান্দায় আসা মাত্র ইলিন আর মেহেক সোজা গীতাকে ফোন লাগায় আর গীতাকে বলে যে কাজ হয়ে গেছে।